স্বাগতম জানাচ্ছি বৃত্তের ক্লাসে। আজকে আমরা যে সকল উপপাদ্য নিয়ে আলোচনা করব ভাইয়া, সেই উপপাদ্যটা হচ্ছে তোমাদের দশম শ্রেণী নবম দশম শ্রেণীর যে বইটা আছে বর্তমান সেই বইয়ের দেখো, এটা হচ্ছে উপপাদ্য 17 পেজ নাম্বার 153। এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের ভিতর আছে এবং যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের হচ্ছে এটা দশম অধ্যায়ের উপপাদ্য 1 এবং হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 150। ওকে, দুইটা বইয়েরই একটাই মানে দুইটা এই উপপাদ্যটা দুইটা বইয়ে আছে, ক্লাস 8 এর বইয়ে আছে, ক্লাস 9 10 এর বইতেও আছে। তো দেখো আমরা আজকে এই উপপাদ্যটা সলভ করব ভাই, একদম ইজি ভাবে সলভ করব। তো সবাই একটু মনোযোগী হবা। তো দেখো আমাদের প্রশ্নের প্রথমেই বলা আছে বৃত্তের কেন্দ্র। ভাইয়া আমাদের উপপাদ্য যেটা আছে দেখবা অনেক সারি আমাদের বলে যে উপপাদ্যটা মুখস্থ করো। ভাইয়া উপপাদ্য এক বিন্দু মুখস্থ করার কোনো বিষয় নাই, উপপাদ্য সম্পূর্ণ বুঝে বুঝে লেখা। আর ইনশাআল্লাহ আমরা যেরকম করে শেখাবো তোমরা সবাই সুন্দর করে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো দেখো আমাদের এই যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যের একটা উপপাদ্যের বেসিক্যালি ভাইয়া 4 থেকে 5টা ধাপ হয়। তো তোমাদের ক্লাস 7 এর বইতে লিখে দেওয়া আছে, একটা 6 এর বইতে লিখে দেওয়া আছে একটা উপপাদ্যের স্টেপ হচ্ছে 4টা। তো প্রথমে যে স্টেপটা রয়েছে সেই স্টেপের নাম হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মানে এই প্রশ্নটা। তারপরে যে স্টেপ রয়েছে সেই স্টেপের নাম হচ্ছে ভাইয়া সাধারণ নির্বাচন এবং হচ্ছে চিত্র। তারপরে স্টেপের নাম অঙ্কন, তারপরে স্টেপের নাম প্রমাণ। ওকে, প্রমাণটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের যে প্রশ্নটা আছে দেখো, আমরা প্রথমে যে প্রশ্নটা আছে এইখান থেকে আমরা প্রথমে চিত্র বানাবো এবং চিত্র ব্যাখ্যা লিখবো। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নটা আছে প্রথমে বলা আছে হচ্ছে বৃত্তের। তো এই উত্তরটা করার জন্য আমরা সবচেয়ে প্রথমে একটা বৃত্ত বলছে, সেজন্য আমরা সবচেয়ে প্রথমে একটা বৃত্ত আঁকে নেব। বৃত্ত আঁকানোর জন্য তোমরা পেন্সিল কম্পাস ইউজ করবা। তো আমরা একটা পেন্সিল কম্পাস ইউজ করছি। তো বৃত্ত অঙ্কনের জন্য তুমি যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করবা, তারপরে বৃত্ত আঁকাবা। তো দেখো আমরা এখানে একটা বৃত্ত আঁকাচ্ছি। তো যেহেতু আমাদের প্রথমে বলছে বৃত্তের, সেজন্য আমরা বৃত্ত আঁকাইছি। আচ্ছা, বৃত্ত আঁকানোর সময় দেখবা বৃত্তের কিন্তু অবশ্যই একটা কেন্দ্র থাকবে। দেখো যেখানে আমরা কম্পাসটি স্থাপন করেছি সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটাকে তুমি যে কোনো একটা বিন্দুতে প্রকাশ করতে পারো, আমি আপাতত ও বিন্দুতে প্রকাশ করলাম। তো দেখো কারণ কেন কেন্দ্র প্রকাশ করলাম, কারণ দেখো বৃত্তের পরে দেখা আছে বৃত্তের কেন্দ্র, যার কারণে আমরা বৃত্তকে তারপরে কেন্দ্রটা নির্দেশ করছি বলছে। এবং ব্যাস ভিন্ন কোন জ্যা। আচ্ছা, গত ক্লাস কিন্তু আমরা জ্যা কি সেটা নিয়ে আলোচনা করছি। জ্যা মানে হচ্ছে আমরা একটা রেখা যেটা বৃত্তের প্রথম থেকে শেষ পর্যন্ত ছেদ করছে। সাপোজ আমি এখানে দেখো তো এইখানে যে বৃত্তটা আছে, এই বৃত্তের উপর যদি আমরা কোনো জ্যা আঁকাতে চাই, তখন আমাদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ভাইয়া বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দু দেব। একটা বিন্দু নিছি এ, একটা বিন্দু নিছি বি। কিন্তু দেখো তো এই যে আমরা এখন এই এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করছি, এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা জ্যা। কারণ এটা হচ্ছে দেখো এটা কিন্তু একটা জ্যা হয়েছে। কিন্তু ভাইয়া এই জ্যাটা কিন্তু তুমি ইচ্ছা করলে একেবারে কেন্দ্র দেখাতে পারতে। যদি তুমি কোনো সময় কেন্দ্রতে জ্যা আঁকাও তখন সেটার নাম কিন্তু ব্যাস জ্যা। কিন্তু আমাদের প্রশ্নের ভিতর বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা। যেহেতু ব্যাস ভিন্ন কোন জ্যা বলেছে, সেজন্য আমরা কিন্তু একটা ব্যাস ভিন্ন জ্যা আঁকাইছি। ওকে, আমরা কিন্তু এই বরাবর জ্যা আঁকাইনি, আমরা কিন্তু নিচে বরাবর জ্যা আঁকাইছি, কারণ আমাদের প্রশ্নের ভিতর বলছে ব্যাস ভিন্ন কোন জ্যা। তো দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, এই জ্যাটা আছে না, জ্যা এর মাঝের বিন্দু, মাঝের বিন্দুটা আমি বের করে নিচ্ছি। ধরো মাঝের বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই। তুমি এই মাঝের বিন্দুটা যে কোনো বিন্দু দিতে পারো। তো লিখলাম বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু। তাহলে এই জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে ই। দেখো বৃত্তের কেন্দ্রের সাথে এই ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। মানে বিষয়টা হচ্ছে তোমাকে ইনডিরেক্টলি প্রশ্নতে বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র আর যে জ্যাটা আছে ব্যাস ভিন্ন জ্যা, এই জ্যা এর মাঝের বিন্দু আর বৃত্তের কেন্দ্র দুটোকে সংযোজক করো। সংযোজক করলে যে রেখাংশটা পাওয়া, সেই রেখাংশ নিয়ে বাকি কাজটা। তো আমাদের তাহলে এই দুটাকে সংযোগ করতে বলছে, আমরা এই দুটাকে সংযোগ করলাম। দুটাকে সংযোগ করে যে দাগটা পেলাম সেটার নাম হচ্ছে ওই। দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, ব্যাস ভিন্ন কোন জ্যা হচ্ছে এবি, এর মধ্যবিন্দু হচ্ছে ই। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, সংযোগ রেখাংশের নাম হচ্ছে ওই। ওকে, আমাদের যে প্রথমে প্রশ্ন থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন থেকে চিত্রটা অঙ্কন করে নেওয়া। আমরা প্রশ্ন থেকে চিত্রটা অঙ্কন করছি। ওকে, তুমি বলতে পারো ভাইয়া আপনি তো প্রশ্ন সম্পূর্ণ করেন নাই এবং সম্পূর্ণ কাজ তো করেন নাই। ভাইয়া একটা যে উপপাদ্য প্রশ্ন আছে, উপপাদ্যের প্রশ্নের যে প্রথম অংশ আছে, প্রথম অংশ থেকে তুমি চিত্র অঙ্কন করবা, ঠিক আছে? আর বাদ বাকি যে অংশগুলো আছে পরের অংশ, এই অংশের কাজটা পরে, এই অংশের কাজটা কি সেটা আমরা একটু পরে বলছি। তো আমরা প্রথমে দেখো এই যে বৃত্তের যে উপপাদ্যটা করতেছি, বৃত্তের উপপাদ্য করার সময় আমরা প্রশ্ন থেকে প্রথমে চিত্র আঁকাইলাম। চিত্র কিন্তু আমরা দেখে দেখে আঁকাই নেই, চিত্র প্রশ্নের ভিতরে বলছে বৃত্তের সামনে বৃত্ত আঁকাইছি, বলছে বৃত্তের কেন্দ্র আঁকাইছি। ব্যাস ভিন্ন কোন জ্যায়ের কথা বলছে, ব্যাস ভিন্ন জ্যা আঁকাইছি এবি। বলছে জ্যায়ের মধ্যবিন্দু বের করছি ই। বলছে সংযোজক করো, সেজন্য সংযোজক করছি, সংযোজক হচ্ছে কত ওই। ক্লিয়ার তো? এইটা সংযোগ করছি ওই। এখন আমাদের প্রশ্নের উত্তর কি বলছে দেখো, আমরা যেরকম চিত্র আঁকাইছি সেরকম আমরা ব্যাখ্যা লিখবো। লিখলাম হচ্ছে এরকম
মনে করি প্রথমে যেরকম আঁকাইছি যা যা আঁকাইছি সেটা বলবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সবচেয়ে প্রথমে আমরা বৃত্ত আঁকাইছিলাম। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে প্রথমে বৃত্ত আঁকাইছিলাম, তারপরে হচ্ছে একটা জ্যা আঁকাইছিলাম এবং এই জ্যাটা ছিল ব্যাস ভিন্ন কোন জ্যা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আচ্ছা তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে, দেখো তো এ বি একটা জ্যা ছিল এবং সেই জ্যাটা ছিল ব্যাস ভিন্ন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা। কেন এই কথাগুলো বললাম? কারণ আমরা প্রথমে একটা বৃত্ত আঁকেছিলাম, সেটা বৃত্তের কথা বললাম, তারপরে জ্যা আঁকেছিলাম, সেটা জ্যা এর কথা বললাম। তো তারপরে দেখো তো জ্যা এর মধ্যবিন্দু নিয়ে আলোচনা করছিলাম আমরা, তো লিখব এবং জ্যা এর মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দু ই। আচ্ছা তারপরে দেখো তো আবার কি বলছে, বলছে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। আচ্ছা তো লিখলাম হ্যাঁ, তো লিখবো হচ্ছে এরকম ও কেন্দ্র এবং মধ্য বিন্দুর সংযোজক রেখাংশ, কেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের নাম হচ্ছে ওই। ওকে, তো দেখো তো এখন চলে যাবো কোশ্চেন লাস্টে। কোশ্চেন লাস্টের ভিতরে লাস্টে বলছে এরকম, দেখো বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের উপর লম্ব, এর মানে হচ্ছে ওই রেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। তো লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ওই মানে রেখাংশটা লম্ব, এই চিহ্নটার নাম হচ্ছে লম্ব এ বি এর উপরে, এ বি হচ্ছে জ্যা এর উপরে। দেখো আমাদের কোশ্চেনটা বলছে এরকম বৃত্তের কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোগ রেখাংশ মানে হচ্ছে ওইটা ওই জ্যা এর উপর লম্ব, ওই জ্যা মানে হচ্ছে এ বি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা লিখবো এরকম প্রমাণ করতে হবে যে ওই লম্ব এ বি। আচ্ছা ক্লিয়ার? আমরা এই যে প্রশ্নটা ছিল, প্রশ্ন থেকে প্রথমে চিত্র আঁকেছি, চিত্র থেকে চিত্র ব্যাখ্যা লিখছি, এটা হচ্ছে একটা স্টেপ, এটা হচ্ছে আরেকটা স্টেপ, দুইটা স্টেপের মধ্যে শেষ হয়ে গেছে। এবার এখন 3 নাম্বার স্টেপ, 3 নাম্বারের স্টেপের নাম হচ্ছে অঙ্কন। শোনো, অঙ্কন করার সময় একটা কথা স্পষ্টভাবে মনে রাখবা, অঙ্কন করার সময় মনে রাখবা হচ্ছে অঙ্কনের ভিতর আমাদের অল টাইম দুইটা ত্রিভুজ বানাতে হবে। কয়টা ত্রিভুজ বানাতে হবে? দুইটা। তো অঙ্কনের ভিতর দুইটা ত্রিভুজ বানানোর জন্য আমরা কি করতে পারি দেখো, প্রথম কথা হচ্ছে এই ওর সাথে এ যোগ করব। আচ্ছা তারপরে হচ্ছে ওর সাথে বি যোগ করব। যোগ করলে দেখো তো আমাদের এইখানে যে চিত্রটা হয়েছে, চিত্রের ভিতরে দুইটা ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে আমরা অঙ্কনে ভিতর লিখব এরকম অঙ্কনের মধ্যে লিখলাম হচ্ছে এইটা এর সাথে ও, এ কমা ও এবং আরেকটা রেখাংশ যেটার নাম হচ্ছে বি কমা ও, এ কমা ও এবং বি কমা ও যোগ করি। আচ্ছা অঙ্কনের টার্গেট মনে রাখবা, এই অধ্যায়ের সকল শ্রেণীতে আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ভাবেই যে কোনো মূল্যে দুইখান ত্রিভুজ বানানো। দুইখান ত্রিভুজ বানানোর জন্য আমরা কি করছি, এর সাথে ও এবং বির সাথে ও যোগ করছি। ক্লিয়ার? তারপরে দেখো এই যে অঙ্কনের কাজটা শেষ, অঙ্কনের কাজ একদম ইজি, দুইটা ত্রিভুজ বানাতে পারলে অঙ্কন শেষ। এরপর হচ্ছে প্রমাণ, প্রমাণের কাজটা একটু বড় হবে। তো দেখবা প্রমাণ যখন প্রমাণটা করবা, প্রমাণ করার সময় তুমি এই যে দুইটা ত্রিভুজ আঁকাইছো না, এই দুইটা ত্রিভুজের ভিতরে টার্গেট হচ্ছে তিনটা করে জিনিস মিলানো। কয়টা করে? তিনটা, মনে রাখবা। তো একটা ত্রিভুজের ক্ষেত্রে শোনো, একটা ত্রিভুজ যখন আমরা এটা আঁকাবো, যখন এই যে প্রমাণটা করব, প্রমাণের ভিতর ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাবে, তখন প্রমাণের প্রথম টার্গেট যে দুইটা ত্রিভুজ আঁকাইছি সেই দুইটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস সমান দেখানো। ওকে, দেখো প্রমাণের ভিতর আমরা প্রথমে লিখতেছি 1 নাম্বার স্টেপ। তো 1 নাম্বার স্টেপটা করার আগে এইখানে যে ত্রিভুজটা আছে, এইখানে যে ত্রিভুজটা আছে, এই দুইটা ত্রিভুজের কথা বলে নেই। এই ত্রিভুজের নাম হচ্ছে এ ই ও, ত্রিভুজ এ ই ও। ভাইয়া এই যে চিহ্নটা আঁকেছি, এই চিহ্নটার নাম হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ ই ও এবং এই পাশে একটা ত্রিভুজ আছে ভাই, এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ বি ই ও, ত্রিভুজ বি ই ও এর মধ্যে, এই দুই ত্রিভুজের মধ্যে 1 নাম্বার কথা দেখো তো কি কি মিল আছে ভাইয়া, এইখানকার এও আর এইখানকার বিও দুটো কিন্তু সমান। কি কারণে সমান হলো, কেমনে সমান হলো?
খেয়াল করবা, মনে রাখতে ভাইয়া একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়। গত প্রথম যে ক্লাস করানো হয়েছে গতদিন, সেই গতদিনকে ক্লাসে বোঝানো হয়েছে ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কারে বলে। মনে রাখবা বৃত্তের কেন্দ্র থেকে একেবারে পরিধি, পরিধি মানে চারপাশের পথ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তাহলে এই যে একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ আর এটা একটা ব্যাসার্ধ না, কারণ এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইখানেও কিন্তু ভাইয়া কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, যার কারণে বৃত্তের এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে প্রমাণের এক নম্বর স্টেপে আমরা লিখতে পারি ভাইয়া এও সমান বিও, এও সমান বিও। আচ্ছা, তারপরে হচ্ছে দুই নাম্বার স্টেপটা। দুই নাম্বার স্টেপে দেখো কি কি মিলানো যায় ভাইয়া, আরেকটা জিনিস মিলানো যায় কিন্তু দেখবা একটু। আমাদের প্রশ্নের ভিতরে বলে নিছি আমরা এরকম এ বি হচ্ছে একটা ব্যাস ভিন্ন যায়, ই হচ্ছে ওদের মধ্যবিন্দু। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে স্পষ্ট করে, মনে করো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে কোন মানে ও কেন্দ্রবিষ্ট কোন বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা এবং জ্যা এর মধ্যবিন্দু ই, জ্যা এর মধ্যবিন্দু ই, জ্যা এর নাম হচ্ছে এ বি। জ্যা মানে পুরো দাগের নাম হচ্ছে এ বি, এর মধ্যবিন্দু হচ্ছে ই। আচ্ছা, মধ্যবিন্দু যদি ই হয় বলো তো এই পুরো দাগ যদি 6 হইতো, এইটুকু যদি বলি যে 3, তাহলে বাকি কত? এই পুরো দাগটা হচ্ছে 6, এইটুকু যদি 3 হয় আর বাকিটুকু কত? 3 হবে। নিঃসন্দেহে কি কারণে 3 হবে? কারণ হচ্ছে এই মধ্যবিন্দু মানে হচ্ছে আমরা বিন্দু, যেই বিন্দুর এই পাশের টুক আর এই পাশের টুক অল টাইম সমান হয়। আমরা কিন্তু সেই কথা এখানে বলে দিছি যে ই হচ্ছে এই এর মধ্যবিন্দু, এর মানে হচ্ছে এইখানকার এই আর এইখানকার ডিই দুইটা সমান। এই ত্রিভুজের ভিতরে কিন্তু আরেকটা জিনিস সমান পাইছি, সেটা হচ্ছে এই সমান বিই, এই সমান বিই। আচ্ছা ভাইয়া, 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ শোনো। 3 নাম্বার স্টেপে দেখো তো এইখানে যে দুইটা ত্রিভুজ আছে, আমরা একটা ত্রিভুজ সেকশন ধরে রাখাচ্ছি। এইখানে একটা ত্রিভুজ আছে ভাইয়া, এই পাশে একটা ত্রিভুজ আছে। দুইটা ত্রিভুজ কিন্তু একে অপরের সাথে পিঠটা লাগায় দিয়ে রয়েছে, তাই না? দুইটা ত্রিভুজ একে অপরের সাথে লাগিয়ে রয়েছে না? এমন ভাবে লাগিয়ে রয়েছে যে দুইটা দাগকে আলাদা দাগ মনে হচ্ছে না, দুইটা দাগটাকে একটা দাগ মনে, একটা দাগ হিসেবেই আমরা কল্পনা করছি। এখানে কিন্তু বেসিক্যালি দুইটা ত্রিভুজ আছে। তাহলে বলো তো ভাইয়া এই ত্রিভুজের এই দাগটা আর এই ত্রিভুজের এই দাগটা দুইটা দাগ সমান না? এই ত্রিভুজের এই দাগের নাম কি? ওই। এই ত্রিভুজের এই পাশের দাগের নাম ওই। তাহলে দুই ত্রিভুজেরই ওই সমান ওই। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের টার্গেট কিন্তু একটা ত্রিভুজের তিনটা করে জিনিস মিলানো। আমরা অলরেডি এই দুটো ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মিলা ফেলেছি, তাই না? কি কারণে মিললো? এটা মিললো হচ্ছে এরা হচ্ছে ব্যাসার্ধ। এরা কি? ব্যাসার্ধ। এরা ব্যাসার্ধ, যার কারণে মিলছে এখানে। আচ্ছা ভাইয়া, আর এইখানে যেটা আছে ওই সমান বি, এরা কি কারণে মিলছে? কারণ হচ্ছে ই তাদের মধ্যবিন্দু, ই হচ্ছে কি মধ্যবিন্দু। আচ্ছা ভাইয়া, এই ওই আর ও এর সমান হলে কি কারণে? কারণ ওই আর ওই সমান হলে কি কারণে? কারণ এটা হচ্ছে সাধারণ বাহু, এটা দুইজনের ভিতর আছে। যে বাহুটা দুইজনের ভিতর থাকে তার নাম হচ্ছে সাধারণ বাহু, এটা নাম হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা ভাইয়া বলো তো, এখন এই দুইটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মিলে গেছে, তাই না? যদি কোন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা করে জিনিস মিলে যায় তখন তাকে বলা হয় সর্বসম। তখন তাদেরকে বলা হয় কি? সর্বসম। আবারও বলতেছি, যদি কোন সময় দুইটা ত্রিভুজের ভিতরে তিনটা করে জিনিস মিলে যায় তখন ওই দুইটা ত্রিভুজকে বলা হয় সর্বসম। সর্বসম মানে হচ্ছে এই দুই ত্রিভুজের ভিতর সবকিছুই সমান। বুঝছো? দেখো তো এই ত্রিভুজের এই নিচের দাগটা এই ত্রিভুজের নিচের দাগের সমান হয়েছে, এই ত্রিভুজের এই সাইডের একটা এই ত্রিভুজের সাইডের দাগের সমান হয়েছে, এই ত্রিভুজের ওই পাশের ত্রিভুজের ওই সমান হয়েছে, যার কারণে বলা হয় এই ত্রিভুজের কি তিনটা বাহু করে মিল আছে, তিনটা করে জিনিস মিলছে। তাহলে এই দুই ত্রিভুজ হচ্ছে একে অপরের কি সর্বসম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ বি ই ও। এর মানে হচ্ছে এ ই ও এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ বি ই ও এই ত্রিভুজের। আচ্ছা ক্লিয়ার তো? সর্বসম হওয়া মানে কি? সর্বসম হওয়া মানে দুই ত্রিভুজের সবকিছু সমান। সর্বসম হওয়া মানে হচ্ছে দুই ত্রিভুজের কি সবকিছুই সমান। তাহলে এই ত্রিভুজের সবকিছু সমান। তাহলে বলো তো ভাইয়া এই ত্রিভুজের এই কোণাটা এই ত্রিভুজের এই যে সাইডের এই কোণাটা সমান হওয়ার কথা না? তাহলে লিখে দিচ্ছি অতএব কোণ, এই কোণার নাম হচ্ছে কোণ এ ই ও, কোণ এ ই ও সমান এই কোণটা, এই কোণের নাম হচ্ছে কোণ বি ই ও, কোণ বি ই ও। এই ত্রিভুজের দুইটা এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়েছে। দেখো বি ই ও মানে এই কোণটা
এই ও মানে এই কোণটা এই দুইটির ভিতরে এই দুটো কোণ সমান আছে। আচ্ছা ভাই আরেকটা কথা, কালকের ক্লাসে আমরা যখন পড়াইছি তখন আমি একটা কথা স্পষ্ট করে বলছিলাম ভাইয়া, দুইটা কোণ যখন একটা রেখার উপর হয় তখন তাদের নাম হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক কি কোণ? যুগল কোণ। ভাইয়া দেখো তো এই যে এই কোণাটা আর এই কোণাটা, তুমি যদি এই দাগটাকে মুছে দাও, দেখো তো এই কোণাটা আর এই কোণাটা দুইটা একটা রেখার উপর হয়েছে না? এবং এখানে কোণ আছে কয়টা? এক জোড়া না? তাহলে বলা যায় এই কোণ আর এই কোণ রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণ যদি আমরা কি করে ফেলাইছি? সমান করে ফেলাইছি। মনে রাখবেন ভাইয়া, দুইটা রৈখিক যুগল কোণ যদি সমান হয়, দুইটা রৈখিক যুগল কোণ যদি কি হয়? সমান হয়, তখন তাদেরকে বলা হয় হচ্ছে 90 ডিগ্রি করে। কারণ পুরো দাগ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ যেহেতু সমান এবং তারা যেহেতু রৈখিক যুগল কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাই না? ও কথা লিখে দিচ্ছি, ওই কথাই লিখছি এখানে। অতএব এটা একটু প্রমাণের নিচে হবে। এখন যেটা লিখছি প্রমাণের নিচে হবে, হ্যাঁ? তো লিখে নেওয়া হচ্ছে অতএব এই যে এরা রৈখিক, যেহেতু এরা রৈখিক যুগল কোণ, আচ্ছা অতএব না দিয়ে আমরা যেহেতু দিচ্ছি, যেহেতু এরা রৈখিক যুগল কোণ, যেহেতু এরা রৈখিক যুগল কোণ, তাই তারা সবাই 90 ডিগ্রি। রৈখিক যুগল কোণ এবং সমান, অতএব এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণের নাম হচ্ছে এই ও, কোণ এ ই ও সমান এই কোণটা বি ই ও, কোণ বি ই ও সমান 90 ডিগ্রি। রৈখিক যুগল কোণ এবং তারা সমান, যার কারণে প্রতিটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হওয়া মানে কি? 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব। 90 ডিগ্রি মানে হচ্ছে কি? লম্ব। তাহলে লেখা যায় অতএব এই যে রেখাটা, এই রেখাটা, এই দাগের নাম কি? ওই। অতএব ওই জিনিসটা লম্ব, এই নিচের দাগের নাম হচ্ছে কি? এবি। ওই লম্ব এবি প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এখন ভাইয়া তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, যেটা হচ্ছে পরীক্ষায় আসবে। হ্যাঁ, এইটাই, এই জ্যামিতিটা দেখবা পরীক্ষায় আসবে একটু অন্যরকম, একটু ঘুরায় আসবে। এই জ্যামিতিটা যখন পরীক্ষায় আসবে তখন তোমাকে যেরকম দেবে আমি সেরকম একটা প্রশ্ন দিচ্ছি বাড়ি কাজ, তোমরা বাড়ি কাজ হিসেবে এটা করবা, বাড়িতে করবা। যদি না পারো তাহলে কমেন্টে জানাও, আমি করে দেওয়ার ট্রাই করব পরের ক্লাসে। আচ্ছা একটু দেখবা, এখানে আমাদের হচ্ছে একটা বৃত্ত আছে, এই বৃত্তর নাম দেওয়া হচ্ছে এবি, এইখানে দেওয়া হচ্ছে ও বিন্দু, এইটা দেওয়া হচ্ছে এম বিন্দু। এটা দেখো পরীক্ষায় কিভাবে আসবে তোমাদের, বৃত্তি পরীক্ষা এবং সামনে যে পরীক্ষাগুলো আছে না, সেই পরীক্ষাগুলো আসবে এরকম যে এই দাগটা দেওয়া আছে, বলে দিবেন এরকম ভাইয়া, এই যে এ বি এর মধ্যবিন্দু এম হলে, এ বি এর মধ্যবিন্দু এম হলে প্রমাণ করো যে ও এম লম্ব এ বি। ভাইয়া সেম জ্যামিতি, দেখো এই জ্যামিতি লাস্টে প্রমাণ করছিলাম ও এম লম্ব হচ্ছে এ বি, এই জ্যামিতি লাস্টে প্রমাণ করছিলাম হচ্ছে আমরা ও এ লম্ব এ বি। বিষয়টা হচ্ছে এরকম, এই দাগটাকে এই নিচের দাগের উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। লম্ব প্রমাণ করতে বললে পারে এই যে 17 নম্বর উপপাদ্য, এই 17 নম্বর উপপাদ্য অথবা ক্লাস 9 মানে 8 এর বইয়ের হচ্ছে উপপাদ্য 1, বুঝছো? লম্ব থাকলে পরে বোঝানো লাগবে এই নেমে করতে হবে। প্রথমে তুমি চিত্র থেকে এরকম করে চিত্র আঁকাবা, তারপরে ব্যাখ্যা লিখবা, ব্যাখ্যার জায়গায় শুধুমাত্র নামগুলো চেঞ্জ হবে, আর তাছাড়া সম্পূর্ণ একই অঙ্ক একেবারে এরকম। আশা করি বুঝতে পারছো সবাই। আজকের মতো এই পর্যন্ত।